বন্ধুরা, ১লা জানুয়ারি ২০২৪ সালে ২৮ থেকে ৩০ বছর বয়সের এক অত্যন্ত সুন্দরী মহিলা তার নতুন ডিফেন্ডার গাড়ি নিয়ে কাশী মন্দিরে পৌঁছান। কারণ বন্ধুরা, তিনি সদ্য এই নতুন গাড়িটি কিনেছেন এবং এই উপলক্ষে তিনি পুজো করানোর জন্য মন্দিরে এসেছেন। তিনি তার ব্যক্তিগত ড্রাইভারকে বললেন, যান, পুরোহিতকে নিয়ে আসুন, আমাকে পুজো করাতে হবে। ড্রাইভার পুরোহিতের কাছে যায় এবং বলে, ম্যাডাম নতুন গাড়ি কিনেছেন, খুবই দামি গাড়ি, সেই আনন্দে তিনি পুজো করাতে চান। মন্দিরের পুরোহিত তৎক্ষণাৎ ড্রাইভারের সঙ্গে ম্যাডামের কাছে আসেন এবং বলেন, ম্যাডাম এই গাড়িটির জন্যই কি পুজো করাতে চান? ম্যাডাম বলেন, হ্যাঁ, আমি নতুন বছরের উপলক্ষে এই নতুন গাড়িটা কিনেছি, খুবই দামি গাড়ি, তাই পুজো করাতে চাই। পুরোহিত দ্রুত পুজোর প্রস্তুতি নিতে শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যেই পুজোর কাজ সম্পন্ন হয়। এরপর পুরোহিত বলেন, ম্যাডাম পুজো সম্পন্ন হয়েছে, এখন আপনি যা দান দক্ষিণা দিতে চান দিতে পারেন। ম্যাডাম পুরোহিতকে দক্ষিণা দেওয়ার পর তার ড্রাইভারকে বলেন, আমি গাড়িতে গরিবদের মধ্যে বিতরণের জন্য কম্বল এনেছি, সেগুলো বের করে আনো। কারণ জানুয়ারি মাস ছিল, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল এবং মন্দিরের সিঁড়িতে বসে থাকা গরিব ভিক্ষুকদের জন্য তিনি প্রতি বছর শীতকালে কম্বল বিতরণ করেন। এবছর তিনি কম্বল নিয়ে এসেছিলেন। ড্রাইভার গাড়ি থেকে কম্বল বের করে আনে এবং ম্যাডাম একের পর এক সব ভিক্ষুকদের কম্বল বিতরণ করতে থাকেন, সঙ্গে খাবারও দেন। এইভাবে দান করতে করতে তিনি এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ একজন ব্যক্তিকে দেখে তার পা কেঁপে ওঠে। সেই ব্যক্তির চুল দাড়ি অনেক বড় হয়ে গিয়েছিল, কাপড়ও ধুলো ময়লায় নোংরা ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে সে যেন বহুদিন স্নানই করেনি। তার শরীর কঙ্কালের মতো শুকিয়ে গিয়েছিল। কিন্তু যখনই ম্যাডাম সেই ব্যক্তিকে ভালো করে লক্ষ্য করলেন, তিনি তৎক্ষণাৎ চিনে ফেললেন। কারণ বন্ধুরা, সেই ব্যক্তি আর কেউ নয়, তারই প্রাক্তন স্বামী, যে ৫ বছর আগে তাকে ছেড়ে দিয়েছিল। এই গল্পের আসল সত্যটা কি? কিভাবে একজন প্রাক্তন স্ত্রী কোটিপতি হয়ে গেলেন এবং ১ কোটি টাকার গাড়িতে চলাফেরা করছেন, আর কিভাবে তার স্বামী, যে তাকে ৫ বছর আগে ছেড়ে দিয়েছিল, আজ মন্দিরে এসে ভিক্ষা করছে? চলুন আমরা পুরো ঘটনার সত্যতা জেনে নিই এই ভিডিওতে। কিন্তু বন্ধুরা, ভিডিওতে এগোনোর আগে আপনাদের কাছে একটি অনুরোধ করছি, আমাদের ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই গল্পের শেষে থাকবে একটি প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে সঠিক উত্তরদাতার নাম বলা হবে। তাহলে খুব মন দিয়ে শুনে নিন আমাদের আজকের গল্প। বন্ধুরা, একটি ছোট গ্রামে রাম সিংহ তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করতেন। তাদের একটি ছোট ছেলে ও একটি বড় মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল কামনা। কামনার পড়াশোনার প্রতি কোনো আগ্রহ ছিল না, কিন্তু রাম সিংহ খুব চেষ্টা করতেন যেন তার ২ সন্তানই শিক্ষিত হয় এবং তার নাম উজ্জ্বল করে। তবে অনেক চেষ্টা করেও কামনা কেবল ১০ম শ্রেণী পর্যন্ত পাশ করতে পারে। এরপর সে স্পষ্টভাবে তার বাবাকে বলে দেয়, বাবা, আমার পড়াশোনায় একদম মন বসে না, আমাকে জোর করে পড়াতে বাধ্য করো না। কামনার মা এই কথা শুনে তার স্বামীকে বলেন, আপনি কেন ওকে পড়াশোনার জন্য এত চাপ দিচ্ছেন? ও তো ১০ম শ্রেণী পাশ করেইছে, এখন তো অনায়াসে ওর বিয়ে হয়ে যাবে। গ্রামের হিসেবে এতটুকু পড়াশোনাই যথেষ্ট। এই কথা শুনে রামসিংহ খুব কষ্ট পান, কারণ তার স্বপ্ন ছিল তার সন্তানরা বড় হয়ে সম্মানজনক পদে চাকরি করবে এবং তার নাম উজ্জ্বল করবে। কিন্তু মেয়ের ইচ্ছে ও স্ত্রীর কথাগুলো শুনে তিনি নিরুপায় হয়ে যান। তবে তার ছেলেকে পড়াশোনাটা তিনি চালিয়ে যেতে বলেন। ছেলেটি পড়াশোনায় ভালো ছিল, তাই সে নিজের পড়াশোনা চালিয়ে যায়। এদিকে কামনার বিয়ের বয়স হয়ে গিয়েছিল, তাই তার বাবা মা তার জন্য পাত্র খুঁজতে শুরু করেন। বিভিন্ন জায়গায় পাত্র দেখতে যান। তখনই তারা একটি ছেলেকে পছন্দ করেন, যে উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল ছিল। সে চন্দৌলি জেলার একটি অন্য গ্রামে থাকত। ছেলেটিকে দেখে তাদের খুব পছন্দ হয়। তারা বাড়িতে তার ছবি নিয়ে আসেন এবং কামনাকে দেখান। কামনাও সেই কনস্টেবল ছেলেটিকে দেখে পছন্দ করে ফেলে। ছেলেটির নাম ছিল রাকেশ। সে সুদর্শন ও সুঠাম দেহের ছিল। এখন ছেলেটির পরিবারের সঙ্গে কামনার বাবা যোগাযোগ করেন এবং বিয়ের বিষয় আলোচনা করেন। যৌতুক ও অন্যান্য বিষয় নিয়ে কথাবার্তাও হয় এবং বিয়ের তারিখ ঠিক করা হয়। নির্ধারিত তারিখে খুব ধুমধামের সঙ্গে তাদের বিয়ে হয়ে যায়।
বিয়ের পর কামনা তার শ্বশুর বাড়িতে আসে। দুজন স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবন খুব সুন্দরভাবে কাটাতে থাকেন। রাকেশ তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল, তাই কামনারও শ্বশুর বাড়িতে খুবই আদর যত্ন করা হতো। এই পরিবারটি খুব সুখীভাবেই জীবনযাপন করছিল। সময় কেটে যায়, আর সময়ের সঙ্গে সঙ্গে কামনা রাকেশের সম্পর্কে এমন কিছু সত্য জানতে পারে যা তার একেবারেই ভালো লাগে না। রাকেশ উত্তরপ্রদেশের পুলিশ কনস্টেবল ছিল, কিন্তু সে দুর্নীতির মাধ্যমে অবৈধ টাকা উপার্জন করত এবং বিলাসিতায় লিপ্ত ছিল। অনেক মেয়ে ও মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। সে মদ্যপান করত এবং জীবনকে উপভোগ করার শখ ছিল তার। কাউকে বিশেষ গুরুত্ব দিত না, নিজের জীবন সে নিজের শর্তে বাঁচত। যখন এই সব বিষয় কামনার সামনে প্রকাশ পেতে শুরু করলো, তখন সে তার স্বামীকে বোঝাতে লাগলো, দেখুন, এই নেশা আর নারীদের প্রতি আসক্তি একদিন আপনাকে ধ্বংস করে দেবে। আপনার তো ভালো সরকারি চাকরি রয়েছে, সততার সঙ্গে কাজ করুন। এই অবৈধ উপার্জন কখনো কল্যাণ বয়ে আনে না, বরং পরিবারের ক্ষতি করে। তাই অনুগ্রহ করে এই অনৈতিক উপায় অর্থ উপার্জন করবেন না। আপনার বেতন তো যথেষ্ট, আমরা সহজেই এই অর্থে সংসার চালাতে পারবো। আমার বাবা তো শুধুমাত্র চাষাবাদ করতেন, তবুও তিনি আমাদের মানুষ করেছেন, পড়াশোনা করিয়েছেন, বিয়ে দিয়েছেন। আপনার তো সরকারি চাকরি রয়েছে, দয়া করে এই বেআইনি কাজগুলো ছেড়ে দিন। কিন্তু কামনার এই সব কথা রাকেশ পাত্তা দিত না, বরং সে যখন বেশি বাধা দিত তখন রাকেশ তার ওপর হাত তোলার চেষ্টা করত। এরপর সে আরও বেশি মাত্রায় মদ্যপান শুরু করলো এবং প্রতিদিন নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে অশান্তি করত। এতে শুধু কামনাই নয়, তার শ্বশুর শাশুড়িও অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। একদিন তারা কামনাকে কাছে বসিয়ে বললেন, বৌমা, এখন তো রাকেশ এখানেই ডিউটি করছে, কিন্তু আমাদের কাছে খবর আছে যে শিগগিরই ওর পোস্টিং এলাহাবাদে হতে চলেছে। আমরা চাই তুমি ওর সঙ্গে সেখানেই চলে যাও। যদি তুমি ওর সঙ্গে থাকো তাহলে হয়তো ও অন্য মেয়েদের থেকে দূরে থাকবে, হয়তো তোমার বোঝানোতে ও মদ্যপানও ছেড়ে দেবে। এখন এই পরিবারের সম্মান তোমার হাতেই আছে, তুমি ওকে সঠিক পথে আনতে পারবে। এই কথা বলতে বলতে শ্বশুর শাশুড়ির চোখ ভিজে আসে। কামনা তাদের কান্না দেখে আশ্বস্ত করে, আপনারা চিন্তা করবেন না, আমি সর্বোচ্চ চেষ্টা করব ওকে সোজা ও সৎ পথে ফেরানোর জন্য। যদিও সে এখন একদম বিপথে চলে গেছে, কিন্তু আমরা তো চেষ্টা করতেই পারি। এরপর রাকেশের মা বাবা ছেলেকে বোঝাতে লাগলেন, বাবা, এখন তো বিয়ে হয়েছে, তোমার পোস্টিং হচ্ছে এলাহাবাদে। স্ত্রীও চায় যে কিছুটা সময় সে স্বামীর সঙ্গে কাটাক, এটাই তো স্বাভাবিক। তাই তুমি ওকে সঙ্গে নিয়ে যাও, সেখানে একটা কোয়ার্টার নিয়ে থাকো, ওকে একটু ঘোরাও, কিছুদিন ভালো সময় কাটাও, পরে চাইলে আবার ফিরে এসো। কিন্তু রাকেশ এই প্রস্তাবে আপত্তি জানায়, কারণ সে জানতো স্ত্রী সঙ্গে থাকলে তার সব কাজে সে বাধা দেবে। তাই বারবার সে অস্বীকার করে যে সে কামনাকে সঙ্গে নিয়ে যেতে পারবে না। কিন্তু বাবা আর মায়ের জোড়াজুড়িতে শেষমেশ সে রাজি হয় এবং কামনাকে সঙ্গে নিয়ে এলাহাবাদ চলে যায়। প্রথম কিছুদিন ঠিকঠাকই চলে, কিন্তু কিছুদিন পরেই রাকেশ আবার আগের মতো হয়ে যায়। প্রতিদিন নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরত, ফোনে অচেনা নারীদের কল আসতো। কামনা অনেক বোঝানোর চেষ্টা করত, কিন্তু সে কিছুই কানে তুলত না। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে একদিন যখন কামনা তাকে বোঝাচ্ছিল যে এই মদ্যপান ছেড়ে দাও, নারীদের পেছনে ছোটা বন্ধ করো, সততার সঙ্গে দায়িত্ব পালন করো, তখন রাকেশ প্রচণ্ড রেগে গিয়ে কামনাকে মারধর শুরু করে এবং জোরে ধাক্কা দেয়। ফলে কামনার মাথা গিয়ে দেওয়ালে লাগে এবং রক্ত বের হতে শুরু করে। এরপরও কামনা তাকে আরও কঠোর কথা বলে। এতে সে আরও ক্ষিপ্ত হয়ে যায়। সে কামনার হাত ধরে টেনে বাইরে বের করে দেয় এবং চিৎকার করে বলে, চলে যায় এখান থেকে, আমি তোকে আর আমার সঙ্গে রাখবো না। এই বলে সে দরজা বন্ধ করে দেয়। কামনা রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে থাকে, কিছুই বুঝতে পারছিল না কোথায় যাবে। অবশেষে নিজেকে সামলে নিয়ে সে রেল স্টেশনে গিয়ে তার বাবাকে ফোন করে জানায়, বাবা, আমার সঙ্গে আজ এমন কিছু হয়েছে যা আমি আর সহ্য করতে পারছি না। আমার স্বামী প্রতিদিন আমাকে মারধর করে, আমি এই জীবন থেকে বাঁচতে চাই, আজ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তখন তার বাবা বলেন, মা, সে তো তোমার স্বামী, ওর বাড়ি তোমার বাড়ি। আমাদের সবার মঙ্গল এই যে তুমি সহ্য করে ওর সঙ্গেই থাকো, হয়তো কিছুদিন পরও বদলে যাবে। কিন্তু কামনা জবাব দেয়, বাবা, আমি খুশি মনে এটাও মেনে নিতাম, কিন্তু কয়েকদিন পর হয়তো আপনি খবর পাবেন যে আপনার মেয়ে মারা গেছে, কারণ সে মানুষ নয়, সে এক জল্লাদ। একদিন হয়তো আমাকে গলা টিপে মেরেই ফেলবে, হয়তো আগুন দিয়ে আমাকে পুড়িয়ে দেবে, না হলে ফাঁসিতে ঝুলিয়ে দেবে এবং বলবে যে আমি আত্মহত্যা করেছি, আমার নামে কলঙ্ক ছড়াবে।
এতে আপনারাও বদনাম হবেন। আমার জন্য সবচেয়ে ভালো হবে এই বাড়িটা ছেড়ে দেওয়া। এই কথা শুনে বাবা মায়ের মন গলে যায়। তারা বলেন, ঠিক আছে, তুমি বাড়ি ফিরে এসো। তারপর কামনা ট্রেনে করে চন্দৌলি ফিরে যায় এবং বাড়ি পৌঁছায়। সে তার শ্বশুর শাশুড়িকে ফোন করে জানায়, আপনার ছেলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আমি আমার বাবার বাড়িতে ফিরে এসেছি। এটা শুনে রাকেশের বাবা মাও চিন্তিত হয়ে পড়েন, কিন্তু নিজের ছেলের জন্য তাদের লজ্জিত হতে হয়। তারা বলেন, ঠিক আছে বৌমা, তুমি আপাতত তোমার বাবা মার সঙ্গেই থাকো, আমরা রাকেশকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু রাকেশ কোনো বোঝাবুঝির পথে না গিয়ে সরাসরি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেয় এবং বলে, এতে সই করে আমার কাছে পাঠিয়ে দাও। কিন্তু কামনা কাগজে সই করে না, বরং সেটা নিজের কাছে রেখে দেয় এবং ভাবে, এখন আমার স্বামী আর কখনো আমার জীবনে ফিরবে না। আমি সম্পূর্ণ একা হয়ে গেছি। জীবন চালানোর জন্য এখন আমাকে কিছু না কিছু করতেই হবে। কামনা পড়াশোনায় একেবারেই শূন্য ছিল, কিন্তু সেলাই, এমব্রয়ডারি, নাচ, গান এবং রান্নায় সে খুব পারদর্শী ছিল। সে খুবই সুস্বাদু খাবার তৈরি করতে পারত এবং এই সমস্ত কাজে তার গভীর আগ্রহ ছিল। বন্ধুরা, সে তার প্রতিভার জোরে ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করতে শুরু করে। সে গান গেয়ে ভিডিও বানায়, নাচের ভিডিও তৈরি করে রিল আপলোড করে। অল্প কিছুদিনের মধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সে ভালো সাড়া পায় এবং তার ভালো উপার্জনও হতে থাকে। ধীরে ধীরে সে প্রতি মাসে ৮১ লাখ টাকা উপার্জন করতে শুরু করে। তার বাবা মা অবাক হয়ে যান, যে মেয়ে পড়াশোনায় একেবারেই ভালো ছিল না, আজ সে সোশ্যাল মিডিয়া থেকে এত টাকা উপার্জন করছে। কামনা নিজের সাফল্যেই বিশ্বাস করতে পারে না। সে প্রচুর টাকা উপার্জন করতে থাকে এবং পরিবারের সাহায্য করে। সে এক নতুন বিলাসবহুল বাড়ি তৈরি করে এবং নতুন নতুন গাড়ি কেনার শখ জাগে তার অর্থের কোনো অভাব ছিল না, কিন্তু সে এক উদার মনের মেয়ে, দরিদ্রদের অনেক সাহায্য করত। যেই তার কাছে কোনো সাহায্যের জন্য আসতো, সে নির্দ্বিধায় তাকে সাহায্য করত। নতুন বছরে সে একটি নতুন ডিফেন্ডার গাড়ি নিয়ে কাশী মন্দিরে যায় এবং পুজো করায়। পুজো শেষে প্রতিবারের মতো গরিবদের মধ্যে কম্বল বিতরণ করছিল। তখন তার চোখ এক ব্যক্তির ওপর পড়ে। তাকে দেখে সে স্তব্ধ হয়ে যায়। স্ত্রী তো স্ত্রীই হয়, সে যে সত্যিকারের ভালোবাসে। তার স্বামীকে সে যে কোনো অবস্থায় চিনতে পারে। স্ত্রী তার স্বামীর ছায়া দেখেও চিনতে পারে। কামনা রাকেশকে চিনতে পারে, তার চোখে জল এসে যায়। রাকেশও যখন চোখ তুলে নিজের স্ত্রীকে দেখে, তখন সে অঝরে কান্নায় ভেঙে পড়ে এবং লজ্জায় মাথা নিচু করে ফেলে। কামনা বলে, রাকেশ, মাথা তোলো এবং আমার সঙ্গে কথা বলো। যখন সে তার স্ত্রীকে নিজের নাম উচ্চারণ করতে শোনে, তখন তার হৃদস্পন্দন বেড়ে যায়। সে চোখ তুলে স্ত্রীর দিকে করুণ দৃষ্টিতে তাকায়। তার চোখ থেকে টানা জল গড়িয়ে পড়তে থাকে। সে নিজের কৃতকর্মের জন্য প্রচণ্ড অনুতপ্ত ছিল। কামনা তার হাত ধরে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে এবং বলে, চুপ করো, আমার সঙ্গে গাড়িতে বসো। সে রাকেশকে গাড়িতে বসিয়ে জিজ্ঞাসা করে, বলো, তোমার এই অবস্থা কিভাবে হলো? তুমি তো সরকারি চাকরি করতে, তাহলে কেন তোমাকে ভিক্ষা করতে হচ্ছে? আমি তো তোমার বাবা মায়ের সঙ্গেও বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারাও তোমার কোনো খোঁজ পায়নি। তারা বলেছিলেন যে তুমি বাড়িতেও যাওয়া বন্ধ করে দিয়েছ। আসলে কি ঘটেছে? রাকেশ আবার মাথা নিচু করে ফেলে এবং চিন্তায় পড়ে যায়। তারপর বলতে শুরু করে, সব আমার ভুলের জন্য হয়েছে। তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি নিজেকে পুরোপুরি স্বাধীন মনে করতাম। এক মেয়ের সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। সে আমাদের কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও তুলে রাখে এবং পরে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, ক্রমাগত টাকা আদায় করতে থাকে। এরপর আমি এক আসামিকে মামলা থেকে মুক্ত করতে চেয়েছিলাম, কিন্তু বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরকম ৩-৪টি মামলা আমার বিরুদ্ধে ছিল, যার কারণে আমাকে চাকরি থেকে চিরতরে বহিষ্কার করা হয়। চাকরি চলে যাওয়ার পর আমি মা বাবার সামনে যাওয়ার সাহস পাইনি, গ্রামের বাড়িতেও যেতে পারিনি। কিছুদিন এলাহাবাদে থেকেই কয়েকজনের কাছ থেকে সাহায্য নিয়ে চলছিলাম, কিন্তু যখন কেউ আর সাহায্য করতে রাজি হলো না, তখন আমি কাশীতে চলে আসি এবং এখানেই মন্দিরের সামনে ভিক্ষা করে বেঁচে আছি। এই কথা বলার পর সে কান্নায় ভেঙে পড়ে। স্ত্রী ও স্বামীর এই অবস্থা দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে, তার চোখও ভিজে আসে। রাকেশ হাত জোর করে কামনার কাছে ক্ষমা চাইতে থাকে, তার পায়ে পড়ে যায়, কিন্তু কামনা তাকে তুলে ধরে এবং বলে, এটা করবেন না। স্বামীর স্থান স্ত্রীর পায়ে নয়, তার হৃদয়। আপনি যতই ভুল করুন না কেন, সেটা এখন আর গুরুত্বপূর্ণ নয়। আমি আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম,
কিন্তু তখন আপনার আমার কথা ভালো লাগতো না। দেখুন আজ আপনি কোথা থেকে কোথায় এসে পড়েছেন। একসময় আপনি কত সুদর্শন ছিলেন, আর আজ ভিক্ষুকের মতো মন্দিরের সিঁড়িতে পড়ে আছেন। সে রাকেশকে বুকে জড়িয়ে ধরে এবং নিজের সঙ্গে নিয়ে যেতে শুরু করে। কিন্তু তখন কামনার মা, যিনি তার সঙ্গে মন্দিরে এসেছিলেন, তিনি বলে ওঠেন, কামনা, এই লোকটার হাত ধরো না, ও তোমার সুন্দর জীবন আবার ধ্বংস করে দেবে। কামনা উত্তর দেয়, মা, ও যেমনই হোক, ও তো আমার স্বামী। তার খারাপ সময় যদি আমি তাকে ফেলে দিই তাহলে সারা জীবন আমার মন কাঁদবে। আমি যতই টাকা উপার্জন করি না কেন, কিন্তু আমার হৃদয়কে বুঝিয়ে উঠতে পারবো না। তখন আমি নিজেকে কি উত্তর দেব? দয়া করে আমাকে তাকে নিয়ে যেতে দিন। এরপর কামনা রাকেশকে নিয়ে নিজের বাড়িতে আসে। সে রাকেশের চুল দাড়ি কাটিয়ে দেয়, তাকে নতুন পোশাক পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলে। এখন সে আবার আগের মতো সুদর্শন হয়ে যায়। কামনা তাকে খুব ভালোবাসার সঙ্গে জিজ্ঞাসা করে, আপনি কি জীবনে আবার এই ভুল করবেন, নাকি ছেড়ে দেবেন? রাকেশ আবার চোখে জল এনে ফেলে। স্ত্রী তার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে দেখে সে গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়ে। সে কেঁপে কেঁপে বলে, কামনা, আমি জীবনে অনেক ভুল করেছি, আর আমি অনেক ভুল করে ফেলেছি। তোমাকেও অনেক কষ্ট দিয়েছি। এখন ঈশ্বর আমাকে সংশোধন করার আর একটা সুযোগ দিয়েছে। আমি এটা হারাতে চাই না। এবার থেকে জীবনে আর কোনো ভুলের সুযোগ রাখবো না। যতদিন বেঁচে থাকবো একজন ভালো মানুষ হয়ে থাকবো। কখনো কোনো নেশা বা খারাপ কাজে জড়াবো না। কামনা তার স্বামীর মুখ থেকে এত সুন্দর সুন্দর কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে। সে রাকেশকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর দুজন মন্দিরে যায় এবং আবার বিয়ে করে। বিয়ের পর কামনা তার স্বামীর সঙ্গে নিজের ডিফেন্ডার গাড়ি নিয়ে শ্বশুরবাড়ি পৌঁছায়। শ্বশুরবাড়িতে পৌঁছলে সবাই অবাক হয়ে যায় যে এত বড় গাড়িতে আজ কে এসেছে। তারপর যখন গাড়ি থেকে কামনা ও রাকেশ বের হয় তখন সবার চোখ বিস্ময় ফেটে যায়। রাকেশের বাবা মা যখন বহুদিন পর তার ছেলে ও বৌমাকে একসঙ্গে দেখে তখন তাদের চোখ থেকে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে। তারা ছেলেকে বুকে জড়িয়ে ধরে। রাকেশ তার বাবা মাকে জানায়, কামনা আমাকে ধুলো থেকে তুলে আকাশে বসিয়ে দিয়েছে। যদি আপনার বৌমা না থাকতো তবে আজও আমি আপনাদের সামনে আসতে পারতাম না। এরপর শ্বশুর শাশুড়ি কামনাকেও আশীর্বাদ করে এবং বলে, তুমি আমাদের সন্তানকে সত্যি বদলে দিয়েছো। এত কষ্ট সহ্য করার পরেও তুমি আবার তোমার স্বামীকে গ্রহণ করলে, এটা সত্যি প্রশংসনীয়। এবার পরিবার আবার সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। 1 বছর পর কামনা ও রাকেশ একটি সন্তানের আশীর্বাদ লাভ করে। এখন রাকেশ বাড়িতেই থাকে, তাকে আর চাকরি করতে হয় না। তারা জমানো টাকা দিয়ে ব্যবসা শুরু করে এবং কামনার সোশ্যাল মিডিয়ায় ইনকামও অব্যাহত থাকে। দুজন স্বামী স্ত্রী এখন সুখে জীবনযাপন করে। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা কি মনে করেন কামনা তার স্বামীকে আবার গ্রহণ করে সঠিক কাজ করেছে নাকি ভুল করেছে? আজকের যুগ বদলে গেছে। এখন শুধু পড়াশোনা করলেই জীবন গঠন সম্ভব নয়, বরং এর বাইরে আরও অনেক পথ খোলা আছে। আপনার প্রতিভা, দক্ষতা এবং সৃজনশীলতা কাজে লাগিয়ে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যদের বিনোদন দিতে পারেন, নতুন কিছু শেখাতে পারেন। তবে এর পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাওয়া উচিত। আমাদের আজকের প্রশ্ন হলো, কামনার বাবার নাম কী ছিল? সঠিক উত্তর কমেন্ট করে জানান। সঠিক উত্তরদাতার নাম আমাদের পরবর্তী ভিডিওতে বলবো। বন্ধুরা, যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।